ড্রামার শুরুটা হয় আমাদের হিরোইন ইয়ানসি আর তার এক্স বয়ফ্রেন্ড জিয়ানকে দেখিয়ে। জিয়ান কোনো কারণে রেগে থাকায় ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল। ইয়ানসি তাকে বারণ করলে সে শোনে না, যার ফলে তাদের গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়। এরপর আমরা হসপিটালে সিন দেখি, যেখানে ইয়ানসির জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালে দেখে বলে, আমি কে আর আমার বুকে এত ব্যথা লাগছে কেন। আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে ইয়ানসির স্মৃতিশক্তি হারিয়ে যায়। তখন সেখানে জিয়ান আসে এবং বলে, তুমি ঠিক আছো? তাকে দেখে ইয়ানসি বলে, তুমি কে? তোমাকে আগে দেখেছি কিন্তু মনে করতে পারছি না। জিয়ান বলে, আসলে আমাদের দুজনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার অতটা ক্ষতি না হলেও তোমার খুব খারাপ অবস্থা ছিল, যার ফলে তোমার হার্ট সার্জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরে তুমি কোমায় থাকার কারণে তুমি তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো। আর আমি তোমার বয়ফ্রেন্ড জিয়ান। তখন ইয়ানসি বলে, তাহলে আমার নাম কি? জিয়ান বলে, তোমার নাম ইয়ানসি। এটা বলে সে তাকে হাক করে। এটা দেখে একজন ফিমেল ডক্টর বেশ জেলাস হয়। আর সে কে আমরা আগে জানতে পারবো। তো এরপর আমাদের 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে ইয়ানসির একটি ফুলের দোকান আছে। ইয়ানসি ফুল কাটিং করছিল। হঠাৎ তার মাথায় বেশ যন্ত্রণা হলে সে একটি চশমা পরা ছেলেকে কল্পনাতে দেখতে পায়। তবে ছেলেটি ইয়ানসির কাছে অচেনা হলেও ছেলেটি ইয়ানসিকে চিনে। যাই হোক, সে পড়তেই যাবে তখন সেখানে জিয়ান আসে এবং বলে, তোমার কি শরীর খারাপ লাগছে? ইয়ানসি বলে, আসলে আমি কল্পনাতে একটা ছেলেকে বারবার দেখতে পাই। এটা শুনে জিয়ান বলে, তুমি ঠিক করে ওষুধ খাও আর বিশ্রাম নাও। আমি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করব এর ব্যাপারে। এটা বলে সে চলে গেলে তখন সেখানে একটি গাড়ি এসে থামে আর আমরা গাড়ির ভেতর আমাদের হিরো জিয়ান চেনকে দেখি। সে জিয়াং গ্রুপের প্রেসিডেন্ট। ইয়ানসি তাকে এক নজরে দেখতে থাকে আর ভাবে, আমি যাকে কল্পনাতে দেখি সে একদম এরই মতন দেখতে। এদিকে জিয়াং চেন তার ম্যানেজারকে বলে, এই ফুলের দোকানের মেয়েটির ব্যাপারে খোঁজ খবর নাও। ম্যানেজার বলে, ওকে। তো ম্যানেজার তার বসের কথা মতো ইয়ানসিকে ফলো করে এবং তার ঠিকানা পেয়ে গেলে তার বসকে বলে যে এই মেয়েটি জিয়ানের সাথে থাকে। বাড়িতে এসে ইয়ানসি অন্যমনস্ক হয়ে তার চুল শুকাচ্ছিল। তাকে অন্যমনস্ক দেখে জিয়ান বলে, এইভাবে চুল শুকালে তোমার চুল পুড়ে যেতে পারে, তাই আমাকে দাও, আমি করে দিচ্ছি। এটা বলে সে তার চুল শুকিয়ে দেয়। তখন ইয়ানসি বলে, আমি স্বপ্নে সেই ছেলেটিকে সব সময় দেখতে পাই আর ইদানিং কেউ আমাকে ফলো করছে বলে মনে হচ্ছে। এটা শুনে জিয়ান অনেক ঘাবড়ে যায় আর তাকে হাক করে বলে, এবার থেকে তুমি আমার জন্য দোকানে ওয়েট করবে, আমি তোমাকে পিক আপ করবো। এ কথা শুনে ইয়ানসি একটু ঘাবড়ে গেলে সে বলে, আসলে আমি তোমাকে হারানোর ভয় পাই, তার জন্যই বলছি। ইয়ানসি ভাবে, আমি স্বপ্নে সেই ছেলেটির ব্যাপারে বললে সে কেন এত ঘাবড়ে যায়? সেই ছেলেটি আসলে কে? পরের দিন রাতে ইয়ানসি কাজ শেষ করে রাস্তায় একটি গাড়ি দেখতে পেলে সে তো জিয়ান ভেবে গাড়ির সামনে চলে আসে আর সে অনেক অবাক হয়, কারণ সেখানে জিয়ান ছিল না, ছিল জিয়াং চেন আর তার বডিগার্ড। আসলে ইয়ানসিকে তারা কিডন্যাপ করতে এসেছে। ইয়ানসি তাদেরকে দেখে বলে, তোমরা কারা? এটা বলে সে বডিগার্ডদের চোখে স্প্রে মেরে দিয়ে দৌড়াতে থাকে। কিছুটা দূরে যাওয়ার পর সে পড়ে যায়। তখন জিয়াং চেন গাড়ি থেকে নেমে এসে ইয়ানসিকে তুলে এবং তাকে লিসু বলে কিস করে। ইয়ানসি তাকে ধাক্কা মেরে বলে, তুমি কি পাগল? জিয়াং চেন বলে, এবার থেকে তুমি আমার কাছে সবসময় থাকবে। এটা বলে সে তাকে বাড়িতে নিয়ে এসে একটি রুমে বন্ধ করে দেয়। ইয়ানসির জ্ঞান এলে সে নিজেকে একটি রুমে বন্দি দেখে তার হেয়ারপিনের সাহায্যে কোনো মতে গেটটা খুলে বাইরে আসতেই সে জিয়াং চেনকে দেখতে পায়। জিয়াং চেন তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, তুমি কি পালানোর চেষ্টা করছো? ইয়ানসি বলে, তুমি আসলে কে আর আমাকে আটকে রেখেছো কেন? জিয়াং চেন তার গালে টাচ করে বলে, তুমি একদম হুবহু তার মতন দেখতে। ইয়ানসি বলে, কার মতো?
জিয়াংচেন তার কথার উত্তর না দিয়ে ম্যানেজারকে বলে তাকে কন্ট্রাক্ট দেখাও এবং তার নিয়মগুলো বলো। বসের কথা মতো ম্যানেজার ইয়ানসিকে কন্ট্রাক্টের নিয়মগুলো বলে যে প্রথমত নির্দিষ্ট প্রয়োজনীয়তা অনুযায়ী পোশাক পরতে হবে, দ্বিতীয়ত প্রতিদিন অন্তত রাতে 1 ঘন্টা তোমাকে বসের সাথে থাকতে হবে এবং তৃতীয়ত এটাই যে তুমি অনুমতি ছাড়া বসের স্টাডি রুমে যেতে পারবে না। এইসব শুনে ইয়ানসি তার কাছ থেকে পেপার কেড়ে নিয়ে ছিঁড়ে ছিটিয়ে দেয় এবং বলে আমি তোমাকে আবারও জিজ্ঞাসা করছি তুমি কে? জিয়াংচেন তার একটু কলস হয়ে বলে আমার নাম জিয়াংচেন আর তোমাকে ভবিষ্যতে আমার সাথেই থাকতে হবে, তাই কাম ডাউন। এটা বলে সে চলে যেতে গেলে ইয়ানসি তার হাত ধরলে জিয়াংচেন তাকে হাত করে নিয়ে বলে আমি তোমাকে সতর্ক করছি, তুমি যেখানেই যাও না কেন তুমি শুধু আমাকেই দেখতে পাবে, তাই পালানোর চেষ্টা করো না। এটা বলে সে বাইরে চলে আসে এবং ম্যানেজারকে বলে তুমি তার ব্যাপারে তদন্ত করো আর সে এখানে আছে এটা যেন কেউ জানতে না পারে। ম্যানেজার বলে ঠিক আছে, কিন্তু এইসব ভেতর থেকে ইয়ানসি শুনে নেয় এবং ভাবে আমার আসল পরিচয় যাই হোক না কেন এখন আমাকে এখান থেকে পালাতে হবে। কিছুক্ষণ পর জিয়াংচেন তার মেয়েদের নিয়ে ইয়ানসির কাছে আসে এবং অনেকটা কলস হয়ে বলে আমি তোমাকে বলেছিলাম না প্রয়োজনীয়তা অনুযায়ী পোশাক পরতে হবে। এটা বলে সে চেয়ারে বসে পড়ে আর তার মেয়েরা মিলে ইয়ানসিকে সুন্দর করে সাজিয়ে দেয়। ইয়ানসি সুন্দর ড্রেসটা পরে জিয়াংচেনের কাছে এসে কিউট ফেস নিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি আর আমি এই কন্ট্রাক্টে রাজি। এ কথা শুনে জিয়াংচেন তাকে কিস করতে যাবে তখন সেখানে জিয়ান চলে আসে এবং বলে ভাই আমি তোমাকে অনুরোধ করছি তুমি ওকে ছেড়ে দাও। জিয়ানের মুখে ভাই শুনে ইয়ানসি তো অনেক অবাক হয়ে বলে ভাই আসলে তারা দুজন আপন ভাই। ওয়েল জিয়াংচেন বলে আমি তোমাকে ফলো না করলে জানতেই পারতাম না যে তুমি একটি মেয়েকে লুকিয়ে রেখেছো। জিয়ান তাকে ছেড়ে দেওয়ার জন্য বললে জিয়াংচেন তার ম্যানেজারকে দিয়ে তাকে বাড়ির বাইরে বার করে দেয়। নেক্সট সিনে ইয়ানসি একটি চাবি নিয়ে স্টাডি রুমের সামনে এসে দাঁড়ায় আর আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখি যেখানে ইয়ানসি জিয়াংচেনের সঙ্গে কথা বলার সময় সে তার পকেট থেকে স্টাডি রুমের চাবিটি বের করে নেয়। তবে এটা মানতে হবে যে মেয়েটি শুধু রূপে নয় বুদ্ধিতেও দারুণ। বর্তমানে সে স্টাডি রুমের ভেতরে এলে জিয়ান এবং জিয়াংচেনের একসাথে তোলা ছবি দেখে শিওর হয়ে যায় যে এরা দুজন আপন ভাই এবং ভাবে তাহলে তাদের সাথে আমার সম্পর্কটা কি। তো এরপর তার নজর একটি বড় ফটো ফ্রেমের উপর পড়ে যেটা লাল কাপড় দিয়ে লুকানো ছিল। ইয়ানসি লাল কাপড়টা সরাতেই সে ফটোর মধ্যে বিয়ের পোশাকে নিজেকে এবং জিয়াংচেনকে দেখে অবাক হয় আর ভাবে আরে এ তো সেম আমার মতন দেখতে, তার মানে আমি আমার বয়ফ্রেন্ডের ভাইয়ের ওয়াইফের মতন দেখতে। ও তাই এই কারণেই জিয়াংচেন আমাকে বন্দি করেছে। কিন্তু ছবিটা দেখার পর আমার কেন অন্যরকম ফিল হচ্ছে। হঠাৎ সেখানে জিয়াংচেন এসে বলে ওটা আমার ওয়াইফের ছবি, একদম তোমার মতন দেখতে। এ কথা শুনে ইয়ানসির শরীর খারাপ হতে শুরু করে আর সে সেইখানে অজ্ঞান হয়ে যায়। নেক্সট সিনে ডক্টর লিনসু মানে যাকে আমরা আগে দেখেছি সে ইয়ানসিকে চেক আপ করলে ইয়ানসি তাকে জিজ্ঞাসা করে কেন প্রায় আমি অজ্ঞান হয়ে যাই। উত্তরে ডক্টর লিনসু বলে আসলে তোমার হার্ট সার্জারি হওয়ার কারণে এরকমটা হচ্ছে, তাই তুমি তোমার ভালোভাবে যত্ন নাও। এটা বলে সে তাকে ওষুধ দেয়। তখন ইয়ানসি জিয়াংচেনকে উদ্দেশ্য করে বলে সবকিছু চেক করা হয়েছে, এবার তুমি কি সন্তুষ্ট? এ কথা শুনে জিয়াংচেন তাকে কিছু না বলে ডক্টর লিনসুকে বলে এবার থেকে তুমি ওনার খেয়াল রাখবে। ডক্টর লিনসু বলে ওকে। এরপর ইয়ানসি শাওয়ার নিয়ে বাইরে এলে জিয়ান তার হাত ধরে বেডের মধ্যে বসিয়ে বলে একদম চুপ, আস্তে কথা বলো, না হলে কেউ শুনতে পেয়ে যাবে। ইয়ানসি বলে তুমি এখানে কি করছো আর এইসব এখানে হচ্ছেটা কি? জিয়ান বলে আসলে এটার পিছনে একটা গল্প রয়েছে, আমার ভাবি তোমার মতন দেখতে
দেখতে। আর সে মারা যাওয়ার পর আমার বড় ভাই একদম পাগল হয়ে গেছে। এবার এখন তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো তাহলে আমি তোমাকে ঠিক এখান থেকে বার করব। ইয়ানসি তার হাতটা সরিয়ে দিয়ে বলে, তুমি যখন জানো আমি তোমার ভাবির মতন দেখতে তাহলে তুমি আমার প্রেমে পড়লে কেন? জিয়ান কিছু বলতেই যাবে তখন জিয়ান চেন ইয়ানসির রুমের সামনে আসে। তার পায়ের আওয়াজ শুনে জিয়ান লুকিয়ে পড়ে এবং ইয়ানসি গেটটা খুলে বলে, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। চুক্তি অনুযায়ী তুমি আমার সাথে 1 ঘন্টা সময় কাটাবে। তো এটা বলে সে তার হাত ধরে রুমের ভেতরে নিয়ে আসে। জিয়াংচেন ভেতরে এসে তার চুল হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে থাকে। তখন আমাদের 2 বছর আগেকার সিন দেখানো হয়, যেখানে জিয়াংচেন তার ওয়াইফের চুল ঠিক এরকম ভাবেই শুকিয়ে দেয় এবং সে তার ওয়াইফকে অনেক ভালোবাসতো। এবার ভাববার বিষয় এটা যে ইয়ানসি তার ওয়াইফ নাকি তার মতো দেখতে অন্য কোনো মেয়ে। বর্তমানে ইয়ানসি ভাবে সে আমার এত খেয়াল রাখছে কারণ আমি তার ওয়াইফের মতন দেখতে, কিন্তু আমাকে এখন জিয়াংচেনের হাত থেকে জিয়ানকে বাঁচাতে হবে। জিয়াংচেন বলে, আমি তোমার জন্য চিরুনি আনছি। এটা শুনে ইয়ানসি তাকে থামিয়ে বলে, কোনো দরকার নেই। জিয়াংচেন বলে, ওকে, তোমার তো ঠান্ডা লাগছে তাই আমি তোমার জন্য কিছু ড্রেস এনে দিই। এটা বলে সে যেতে গেলে ইয়ানসি তাকে আবারও আটকায় এবং তার অনেক কাছাকাছি চলে আসে। ইয়ানসি তাকে যেতে মানা করে। জিয়াংচেন বলে, ঠিক আছে, আমি তোমার কাছেই থাকবো। এটা বলে সে তার অনেক কলস হতে থাকে। ইয়ানসি ভাবে সে আমার কলস হচ্ছে কিন্তু কেন আমার খারাপ লাগছে না। এইসব দেখে জিয়ান তো অনেক জেলাস হতে থাকে। যাই হোক, জিয়াংচেন সেখান থেকে চলে যেতে গেলে সে জিয়ানের কোট দেখে বুঝে যায় যে জিয়ান রুমের ভেতরেই আছে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে ইয়ানসিকে বলে, এবার থেকে তুমি ভালোভাবে জিনিস লুকাতে শেখো। বাই দ্য ওয়ে, কালকে একটা ডান্স পার্টি আছে তাই তোমাকে আমার সাথে যেতে হবে। এটা বলে সে চলে গেলে ইয়ানসি জিয়ানকে বাইরে আসতে বলে। জিয়ান বাইরে আসলে ইয়ানসি বলে, তোমার ভাই বুঝতে পেরেছে যে তুমি এখানে আছো। জিয়ান তার হাত ধরে বলে, এইসব ছাড়ো, আমি একটা প্ল্যান করেছি। কালকে আমিও পার্টিতে আসবো আর তোমাকে সেখান থেকে নিয়ে যাব। পরের দিনে ইয়ানসি রেডি হতে হতে ভাবে, সত্যি কি আমি জিয়াংচেনের হাত থেকে পালাতে পারবো? তখন মেকআপ আর্টিস্ট বলে, ম্যাম, বস বলেছেন যে আপনাকে যেন ওনার ওয়াইফের মতন সাজাতে। ইয়ানসি বলে, হ্যাঁ, আসলে আমি তার ওয়াইফের মতন দেখতে। তাই মেকআপ আর্টিস্ট বলে, আমি আপনাকে প্রথমে দেখে ভেবেছিলাম আপনিই বসের ওয়াইফ, কিন্তু সেটা সত্যি না, তিনি তো 2 বছর আগে মারা গেছেন। এ কথা শুনে ইয়ানসি ভাবে জিয়াংচেনের ওয়াইফ মারা গেছে 2 বছর হলো আর আমি আমার স্মৃতি হারিয়ে ফেলেছি 2 বছর হলো। তার মানে আমার সাথে তার ওয়াইফের কিছু তো একটা কানেকশন আছে। অপরদিকে ম্যানেজার জিয়াংচেনকে ফোন করে ইয়ানসির ব্যাপারে বলে যে বস, মিস ইয়ানসির 2 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। হসপিটাল থেকে ছাড়ার পর সে একটি ফুলের দোকান চালায়, কিন্তু গাড়ি দুর্ঘটনা হওয়ার আগের তথ্য এখনো খুঁজে পাওয়া যায়নি। জিয়াংচেন বলে, ওকে, তুমি আমার ভাইয়ের উপর নজর রাখো। তখনই সেখানে ইয়ানসি আসে। তাকে দেখে জিয়াংচেন তো দেখতেই থাকে আর বলে, চলো, পার্টি শুরু হয়ে গেছে। ইয়ানসি ভাবে আজকেই লাস্ট, তারপর আমি মুক্তি পেয়ে যাব। তো তারা একসাথে ভেতরে এলে আশেপাশে লোকেরা বলে, এ তো একদম জিয়াংচেনের ওয়াইফের মতন দেখতে, কিন্তু যতদূর আমরা জানি 2 ভাই 1 মেয়ের পিছনে পড়ে আছে। এইসব কথা শুনে ইয়ানসি একটু অবাক হয়। এরপর সে জিয়ানকে দেখতে পেলে অনেক খুশি হয়। ভাইকে দেখে জিয়াংচেন তো জেলাস হয়ে ইয়ানসির অনেক কলস হয়। এটা দেখে জিয়ানও জেলাস হয় আর পার্টিতে থাকা লোকেরা অবাক হয়ে অনেক কথা বলতে থাকে। জিয়াংচেন ইয়ানসিকে বলে, তোমার হার্ট খুব দ্রুত চলছে। এ কথা শুনে ইয়ানসি তাকে এক থাপ্পড় মেরে সেখান থেকে চলে আসে আর ভাবে আমাকে এই ছেলেটির হাত থেকে পালাতে হবে। মানে আমরা তাদের দুজনকে গাড়ি করে পালাতে দেখি, কিন্তু আদৌ কি তারা পালাতে পারবে? কারণ মাঝ রাস্তায় এসে তো তারা দুজন জিয়াংচেনের কাছে ধরা পড়ে যায়। ইয়ানসি গাড়ি থেকে নেমে
জিয়াংচেনকে বলে, তুমি বুঝতে পারছো যে আমি তোমার ওয়াইফ নই, তার সত্ত্বেও তুমি কেন আমার পিছনে পড়ে আছো? জিয়াংচেন উত্তরে কিছু না বলে তার জ্যাকেটটা ইয়ানসির গায়ে দিয়ে দেয় এবং সে খালি পায়ে থাকায় স্যান্ডেল পরিয়ে দিয়ে বলে, এভাবে খোলা আকাশে থাকলে তোমার ঠান্ডা লেগে যাবে। এ কথা শুনে ইয়ানসি ভাবে, আমি কি এই জীবনে তার হাত থেকে পালাতে পারবো না? জিয়াংচেন বলে, চলো বাড়িতে যাওয়া যাক। এটা বলে সে তাকে নিয়ে যেতে গেলে জিয়ান ইয়ানসির হাত ধরে নিয়ে বলে, সে তোমার সাথে যাবে না। জিয়াংচেন বলে, সেটা নয়, ওকে ডিসাইড করতে দাও। তো তারা দুজন মিলে ইয়ানসিকে নিয়ে টানাটানি করতে থাকে। এতে ইয়ানসির শরীর খারাপ করতে লাগে আর তার মনে পড়ে যে আগেও ঠিক এরকম ভাবে জিয়াংচেন তাকে নিয়ে যাচ্ছিল আর জিয়ান তাকে আটকে ছিল। এইসব ভাবতে ভাবতে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। নেক্সট সিনে ইয়ানসির জ্ঞান ফিরলে সে বাইরে কারু কথার আওয়াজ পেলে গেটের সামনে আসে, যেখানে ডক্টর লিনসু জিয়ানকে বলে, যদি ইমিডিয়েটলি ইয়ানসির মেডিসিন বন্ধ না করা হয় তাহলে তার ক্ষতি হতে পারে। জিয়ান তাকে রেগে বলে, আমি যেমনটা বলবো তুমি তেমনটাই করবে, ঠিক আছে? এটা বলে সে চলে যায়। আর এইসব কথা শুনে ইয়ানসি অনেক অবাক হয়। তো ডক্টর লিনসু রুমের ভেতরে এসে ইয়ানসিকে দেখতে না পেয়ে বলে, তোমরা সবাই তাড়াতাড়ি এসো। ইয়ানসি মনে হচ্ছে আবার পালিয়েছে, কিন্তু ইয়ানসি রুমের ভেতরেই ছিল। ডক্টর লিনসু চলে যাওয়ার পর সে এসে মেডিসিনটা দেখে ভাবে, তার মানে এই মেডিসিনটা নেয়ার কারণে আমি বারবার অজ্ঞান হয়ে যাই, হার্ট সার্জারির কারণে নয়। এবং ডক্টর লিনসুর পাশে ডক্টর লিনসুর সাথে জিয়ানের ছবি দেখে বলে, তার মানে তাদের সম্পর্ক আছে। কিন্তু জিয়ান আমাকে মিথ্যে বলেছে, কিছু তো একটা চলছে যেটা আমি বুঝতে পারছি না। তো তখন সেখানে জিয়াংচেন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এবং বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। ইয়ানসি তাকে শান্ত হওয়ার জন্য বলে। নেক্সট সিনে ইয়ানসি বসে বসে ভাবে, জিয়াংচেন কেন এখনো আসছে না? চুক্তি অনুযায়ী তো আমার সাথে প্রতিদিন 1 ঘন্টা থাকার কথা। তাছাড়া আমি এসব কি ভাবছি, সে না এলেই তো ভালো, তাও তাকে একবার দেখা উচিত। এটা বলে সে জিয়াংচেনের রুমে এলে দেখে সে অনেক ইমোশনাল হয়ে ড্রিঙ্ক করছে। ইয়ানসি তার কাছে এসে বলে, তুমি ঠিক আছো? জিয়াংচেন বলে, লিসু তুমি এসেছো? এটা বলে সে তাকে বেডে শুয়ে দিয়ে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি লিসু। তখন ইয়ানসি বলে, আমি তোমার লিসু নই, আমি ইয়ানসি। এ কথা শুনে জিয়াংচেন বলে, না তুমি আমার লিসু, এবং তার গলা টিপে ধরে বলে, কেন তুমি লিসু হলে না? তখন ইয়ানসি বলে, দয়া করে আমাকে যেতে দাও। জিয়াংচেন বলে, আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম তুমি আমার ওয়াইফ। এটা বলে সে ইয়ানসিকে ছেড়ে দেয়। ইয়ানসি চলে যেতে গেলে জিয়াংচেন বলে, কালকে তুমি আমার সঙ্গে জ্ঞানমায়ের সাথে দেখা করতে যেও, কারণ জ্ঞানমা আমার লিসুকে অনেক ভালোবাসে। আসলে সে লিসুকে দত্তক নিয়ে বড় করেছে, জ্ঞানমা জানে না যে সে মারা গেছে। এইসব কথা শুনে ইয়ানসি বলে, চিন্তা করো না, আমি তোমার সাথে যাব। নেক্সট দিনে তারা দুজন মিলে জ্ঞানমায়ের কাছে আসে। ইয়ানসি ভাবে, আমাকে কিছুতেই জ্ঞানমাকে বুঝতে দেওয়া যাবে না যে আমি তার লিসু নই। তো সেখানে ডক্টর লিনসু জ্ঞানমাকে চেক আপ করছিল। তাদের দুজনকে আসতে দেখে জ্ঞানমাকে রেস্ট নিতে বলে বাইরে চলে আসে। জ্ঞানমা ইয়ানসি এবং জিয়াংচেনকে দেখে অনেক খুশি হয়। এদিকে ডক্টর লিনসু একটু সাইডে এসে জিয়ানকে ফোন করে বলে যে তারা দুজন তোমার জ্ঞানমায়ের সাথে দেখা করতে এসেছে। আর ইয়ানসিকে দেখে মনে হচ্ছে তার স্মৃতি ফিরে এসেছে। জ্ঞানমা ইয়ানসিকে বলে, লিসু তুমি জ্ঞানমাকে তো ভুলেই গেছো, আর কত পাতলা হয়ে গেছো। ইয়ানসি জিয়াংচেনের হাতে হাত রাখলে জিয়াংচেন বলে, কি বলছো জ্ঞানমা, আমরা তোমাকে ভুলতে পারি? জ্ঞানমা বলে, ঠিক আছে ঠিক আছে। ইয়ানসি ভাবে সে
অ্যাক্টিংয়ে অনেক ভালো। তো জ্ঞানমা বলে, লিসু এনাও ফল খাও। ইয়ানসি বলে, না না জ্ঞানমা, আমার স্ট্রবেরিতে অ্যালার্জি আছে। জিয়াংচেন তাকে থামিয়ে বলে, জ্ঞানমা তুমি ভুলে গেছো লিসু তো স্ট্রবেরিতে অ্যালার্জি আছে। এ কথা শুনে ইয়ানসি ভাবে, লিসুর কি আমার মতোই স্ট্রবেরিতে অ্যালার্জি আছে? কেন জানি তার সাথে আমার অনেক মিল আছে। এটা কিভাবে সম্ভব? জিয়াংচেন ভাবে, এ কি সত্যি আমার লিসু? তখন জ্ঞানমা বলে, দেখেছো আমি ভুলে গেছি, এটার জন্য তুমি দায়ী। তুমি লিসুকে ভালোভাবে আমার কাছে নিয়েই আসো না। এটা বলে সে ইয়ানসিকে উপহার দেয়। উপহার পেয়ে ইয়ানসি অনেক খুশি হয়ে থ্যাঙ্কস বলে। তখন জিয়াংচেন বলে, ও তার জন্য উপহার আছে, কিন্তু আমার জন্য কোনো উপহার নেই। জ্ঞানমা বলে, হ্যাঁ হ্যাঁ তোমার জন্য আছে। এটা বলে সে তাকেও উপহার দেয়। তো এরপর তারা জ্ঞানমাকে বিদায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরোতে যাবে। তখন জিয়াংচেনের কাছে ম্যানেজারের মেসেজ এলে সে একটু বাইরে আসে, যেখানে টেক্সে লেখা ছিল যে, বস আমি জানতে পেরেছি যে ইয়ানসি লিসু। এ কথা শুনে জিয়াংচেন অনেক অবাক হয়ে ইয়ানসির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার দিকে একটি গাড়ি এগিয়ে আসে। এটা ইয়ানসি দেখে তাকে বাঁচাতে আসলে জিয়াংচেন তাকে সরিয়ে দেয়, যার ফলে তার অ্যাক্সিডেন্ট হয়। আর এইসব জিয়ানের প্ল্যান ছিল। সে এইসব লুকিয়ে লুকিয়ে দেখে। তখন ডক্টর লিনসু বলে, তুমি এত নিষ্ঠুর যে নিজের ভাইকে মারতে একবারও ভাবলে না। উত্তরে জিয়ান বলে, আমি ইয়ানসিকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। এটা বলে সে চলে যায়। তার পিছু পিছু ডক্টর লিনসুও যায়। এদিকে ইয়ানসির মাথায় আঘাত লাগার কারণে তার সব মনে পড়ে যায় যে সেই লিসু জিয়াংচেনের ওয়াইফ, আর জিয়ান হচ্ছে সেই ব্যক্তি যে কিনা তাদের দুজনকে আলাদা করতে চায়। তো ইয়ানসি জিয়াংচেনের কাছে এসে অনেক কান্না করতে থাকে আর বলে, আমি তোমার লিসু, আমার সব মনে পড়ে গেছে, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। জিয়াংচেন উত্তরে কিছু বলার আগেই সে অজ্ঞান হয়ে যায়। আর এটা দেখে ইয়ানসি অনেক কান্না করতে থাকে। এরপর আমরা হসপিটালের সিন দেখি, যেখানে জ্ঞানমা আর ইয়ানসি মিলে জিয়াংচেনকে হসপিটালে নিয়ে আসে। জিয়াংচেনের কন্ডিশন দেখে ডাক্তাররা বলে, গাড়ি দুর্ঘটনার কারণে পেশেন্টের মাথায় আঘাত লেগেছে, যার ফলে সিচুয়েশন অনেক খারাপ। এ কথা শুনে জ্ঞানমা বলে, লিসু জিয়াংচেনের কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো? এতে ইয়ানসিও অনেক ভেঙে পড়ে আর ভাবে, আমার স্মৃতি ফিরে এলো, কিন্তু কোথা থেকে কি জানি সব হয়ে গেল। তো এখন আমাদের পাস্টের সিন দেখানো হয়, যেখানে 2 বছর আগে জিয়াংচেন এবং লিসুর এনগেজমেন্ট পার্টি চলছিল। তাদের দুজনকে একসাথে দেখে গেস্টরা অনেক খুশি হয়, কিন্তু জিয়ান এতে খুশি ছিল না। জিয়াংচেন চলে গেলে সে ইয়ানসির কাছে আসে এবং বলে, তুমি আমার ভাবি হতে চলেছ। আমি বুঝতে পেরেছি যে কেন আমাকে ছেড়ে আমার ভাইকে চুজ করলে, কারণ সে আমার থেকে অনেক পাওয়ারফুল। ইয়ানসি তার হাত ছাড়িয়ে নিয়ে বলে, তুমি তোমার পরিচয় ভুলে যেও না। জিয়ান বলে, হ্যাঁ আমি জানি তো যে আমরা একই ফ্যামিলির। উত্তরে ইয়ানসি কিছু বলতেই যাবে, তখন তার পাশ দিয়ে ওয়েটার যেতে গেলে ইয়ানসির গায়ে ধাক্কা লেগে যায়, যার ফলে তার চুল ভিজে যায়। ওয়েটার তাকে সরি বলে চলে যায়। ইয়ানসি বলে, জিয়ান আমি তোমার ভাবি হই, তাই এবার থেকে কথা বলার আগে সতর্ক থাকবে। এটা বলে সে মেকআপ রুমে চলে আসে। সেখানে জিয়াংচেন আসে এবং তার চুল হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়। তাদের দুজনকে অনেক হ্যাপি দেখাচ্ছিল। জিয়াংচেন বলে, লিসু তুমি এখানে ওয়েট করো, আমি গেস্টদের সাথে কথা বলে আসছি। ইয়ানসি বলে, ঠিক আছে। তো সে চলে গেলে সেখানে জিয়ান আসে। জিয়ানকে দেখে ইয়ানসি বলে, তুমি এখানে কি করছো? জিয়ান বলে, আমার আসতে আবারও দেরি হয়ে গেল, ভাই আবার জিতে গেল। ইয়ানসি বলে, এসব ছাড়ো, তুমি কেন এখানে এসেছো? জিয়ান বলে, আজ থেকে
আমি চেঞ্জ হয়ে যাব আর সবাই মিলে একসাথে থাকবো। এ কথা শুনে ইয়ানসি বলে, থ্যাঙ্কস যে তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। জিয়ান বলে, ভাই এখন ব্যস্ত আছে, তাই চলো আমরা কোথাও ঘুরে আসি। তো ইয়ানসি তার কথা মতো তার সাথে যেতে রাজি হয়, কিন্তু জিয়ানের হাব ভাব মোটেও সুবিধের লাগছিল না, কারণ সে কিভাবে এত তাড়াতাড়ি চেঞ্জ হতে পারে। সে নিশ্চয় কিছু না কিছু প্ল্যান করছে। যাই হোক, এরপর আমরা তাদেরকে গাড়িতে দেখি, যেখানে জিয়ান ইয়ানসিকে বলে, তোমার মনে আছে যখন আমি তোমার সাথে প্রথম দেখা করেছিলাম তখন তুমি ছোট ছিলে? ইয়ানসি বলে, তুমি এইমাত্র বললে যে তুমি নাকি চেঞ্জ হয়ে গেছো, কিন্তু এখন এইসব কি? জিয়ান ইমোশনাল হয়ে বলে, বড় ভাইয়ের কাছে যা আছে আমার কাছে তা নেই। ছোট থেকে মা বাবা তাকে বেশি ভালোবেসেছে, এমনকি সে সমস্ত সম্পত্তি পেয়েছে, তার সাথে তোমাকেও। ইয়ানসি ঘাবড়ে গিয়ে বলে, ব্যাস এবার তুমি চুপ করো। জিয়ান বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কেন ভাইকে চুজ করলে? তুমি শুধুমাত্র আমার। এটা বলে সে ফুল স্পিডে গাড়ি চালায়, আর বাকিটা তো তোমরা জানোই, তাদের অ্যাক্সিডেন্ট হয়। যাই হোক, ইয়ানসি এইসব কথা মনে করে বলে, জিয়ান আমি তোমাকে ছাড়বো না। তখন ভেতর থেকে ডাক্তাররা বলে, জিয়াংচেনের অবস্থা খুব খারাপ, তাই কাউকে বন্ডে সাইন করতে হবে। তো ভেতরে জ্ঞানমা চলে যায়। তখন সেখানে জিয়ান আসে এবং ইয়ানসিকে বলে, তুমি ঠিক আছো? তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? ইয়ানসি তাকে নাটক করে জড়িয়ে ধরে বলে, আমি অনেক ভয় পেয়ে গেছি। আর ভাবে কিছুতেই তাকে জানতে দেওয়া যাবে না যে আমার স্মৃতি ফিরে এসেছে, না হলে আমি তাকে শাস্তি দিতে পারবো না। জিয়ান বলে, ভয় পেও না, আমি তো আছি। তো ভেতর থেকে ডাক্তাররা বলে যে আর জিয়াংচেন বেঁচে নেই। এটা শুনে জিয়ান অনেক খুশি হয়, আর ইয়ানসির কষ্ট হলেও সে নাটক করে বলে, যাক আমি শেষ পর্যন্ত মুক্তি পেলাম। জিয়ান বলে, হ্যাঁ একদম ঠিক বলেছ, এবার শুধু খুশি আর খুশি। তো এই সিনটা দেখিয়ে ড্রামাটির প্রথম পার্ট শেষ করছি। আসলে ড্রামাটি আমার ফুল ছাড়ার ইচ্ছে ছিল, কিন্তু ইলেকট্রিসিটি এবং নেটওয়ার্ক প্রবলেম থাকায় আরেকটি পার্টে করতে হচ্ছে। ওয়েল, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণ বাই।